সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে প্রস্তুতি। মঙ্গলবার সকালে নতুন এমপিদের শপথ, বিকেলে মন্ত্রীদের। আজই চিঠি পেতে পারেন সিসি। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চীন, ভারত, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ। আসছেন না নরেন্দ্র মোদী, বলছে হিন্দুস্তান টাইমস। সন্ধ্যায় ডাক্তার শফিক এবং নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান। 32টি আসনে ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে ইসিতে জামাত জোট। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রচলিত রীতি ভেঙে বঙ্গভবনের বাইরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এদিকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চীন, ভারত, পাকিস্তান সহ 13টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবে। এর আগে একই দিন সকালে একই স্থানে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার সংবিধানের বিধান অনুযায়ী শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচনের দুদিন পর শনিবার থেকে এই আয়োজন শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়। সাধারণত বঙ্গভবনে রাষ্ট্রপতি নতুন সরকার প্রধান ও মন্ত্রী পরিষদের শপথ পাঠ করালেও এবার স্থান পরিবর্তনের মাধ্যমে সেই রীতির ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। 17 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই আয়োজনে আঞ্চলিক অন্যান্য দেশের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দিতে পারবেন না। কারণ হিসেবে জানানো হয়, আগামী 17 ফেব্রুয়ারি ভারত সফর করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আগামী সপ্তাহে এআই ইম্প্যাক্ট সামিটে অংশ নিতে ভারতে সফরে যাচ্ছেন তিনি। তবে মোদী না আসলেও তারেক রহমানের শপথে ভারতের পক্ষ থেকে একজন জ্যেষ্ঠ নেতা প্রতিনিধিত্ব করতে পারেন বলে জানানো হয়েছে। ভারত ছাড়াও পাকিস্তান, চীন সহ আরও 13টি দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতেই 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ জামাতে ইসলামীর আমির ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করবেন। তারেক রহমান আজ সন্ধ্যায় যাচ্ছেন নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়। বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং থেকে গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করা হয়েছে। তারা বলেন, আজ সন্ধ্যা 7টায় তারেক রহমান প্রথমে জামাতের আমিরের বাসায় যাবেন, এরপর 8টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। নির্বাচন কমিশনে 32টি আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়ে আবেদন করেছে জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট। ভোটের পর সহিংসতা বন্ধে কাল বিকেলে ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণাও দিয়েছেন জোট নেতারা। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনারদের সাথে বৈঠকের পর জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ একথা জানান। তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের সহিংসতা না হলেও ভোটে অনিয়ম হয়েছে। অভিযোগ দিলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। বলেন, নির্বাচনী শুরুটা ভালো হলেও সমাপ্তি ভালো হয়নি। 32টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষা বাজার অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন 11 দলীয় ঐক্যের নেতারা। পার্টিকুলারলি 32টি আসন চিহ্নিত করা হয়েছে। স্বল্প ভোটের ব্যবধানে এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আমাদের প্রার্থীদের বক্তব্য। সেখানে আল্লাহ মামুন সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি প্রধান, জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আসন, ঢাকা 8 আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি, এই নামগুলো আপনারা জানেন, চিনেন, এই জন্য এগুলো বললাম। এই জন্য এই ধরনের আরো অনেকেই যেগুলো আমরা তালিকা জমা দিয়েছি, কমিশন কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক, পুনর্গণনা করা হোক। কমিশনকে আমরা বলেছি এই অভিযোগগুলো আপনারা খতিয়ে দেখেন, আর আমরা আইনি প্রক্রিয়া যেটা আগাবো, স্বচ্ছতার সাথে যদি আইন প্রয়োগ হয়, বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়, কোনো হস্তক্ষেপ ছাড়া যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, এটাই হবে
আগামীর বাংলাদেশের জন্য একটা নতুন মাইলফলক। বাংলাদেশের এবারের নির্বাচন মাইলফলক অর্জন, শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য হয়েছে, একথা জানিয়েছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে একথা জানায় সংস্থাটি। জানায়, গত 15 বছর পর নির্বাচন নিয়ে সাধারণ মানুষের যে আগ্রহ, তার প্রতিফলন হয়েছে বিপুল ভোটারের উপস্থিতির মাধ্যমে। নির্বাচন নিয়ে প্রাথমিক মন্তব্যে একথা জানিয়েছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের চেয়ারম্যান রোহানা হেতিয়ারাসি। তবে নির্বাচনে মাত্র 4% নারীর অংশগ্রহণে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, কোনো দলে একজনও নারীকে নমিনেশন দেয়া হয়নি। ভোটের ফলাফল দ্রুত দেয়া একটা চ্যালেঞ্জ ছিল উল্লেখ করে বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের জন্য ভোটাধিকারের যথেষ্ট ভালো ব্যবস্থা ছিল না বলেও জানানো হয়। এক প্রশ্নের জবাবে বলেন, বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়া ও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে হবে। এদিকে আরেক সংবাদ সম্মেলনে জয়েন্ট সিভিল সোসাইটি বলছে, নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণ হলেও কিছু জায়গায় সহিংসতা হয়েছে। এসব সহিংসতায় নিহত ও আহতের সংখ্যা তুলে ধরলেও জানান, আগের চেয়ে সহিংসতা অনেক কম হয়েছে। আমরা দেখেছি যে যে নির্বাচনের দিনে যে নির্বাচনী প্রক্রিয়াগুলো মেনটেন করে ভোটের কার্যক্রম শুরু করা হয়, সেগুলো যথাযথভাবে মেনটেন করা আছে এবং তার যদি আমরা 509টি পোলিং স্টেশন কাউন্ট করি, 98% পোলিং স্টেশনে আমরা দেখেছি এটা যথাযথভাবে মেনটেন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং দুজনকে হত্যা মামলার রায় আগামী 4 মার্চ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট আসামি 5 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারক প্যানেল এই তারিখ নির্ধারণ করেন। এই মামলায় গ্রেফতার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ বাকিরা পলাতক আছেন। এর আগে এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার সহ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। ট্রাইব্যুনালে আজ আসামিপক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপন করেন। ঝালকাঠির কাঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বাবা। পুলিশ জানিয়েছে, উপজেলার আমুয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের ছোনাউটা গ্রামে আব্দুল বারেক খানের ছেলে মেহেদি হাসান শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে প্রায় এলাকাবাসীকে মারধর করত, এমনকি তার বাবা মাকেও মারত শুভ। শনিবার সকালে বাবার কাছে 3 লাখ টাকা চায় শুভ। দিতে রাজি না হয় বাড়িতে ভাঙচুর চালায় সে। পরে সন্ধ্যায় মা খুশি বেগমকে হত্যার হুমকি দেয়। বিষয়টি জেনে বাবা রাতে ছেলেকে কুপিয়ে হত্যা করে। পরে 999-এ ফোন দিয়ে আত্মসমর্পণ করেন। এই ঘটনায় স্বামীকে আসামি করে হত্যা মামলা করেছেন শুভর মা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা গাউসিয়া এশিয়ান হাইওয়ে রোডে প্রকাশ্যে ময়লা আবর্জনা ফেলার কারণে সৃষ্টি হচ্ছে চরম দুর্ভোগ। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী সহ সড়কটিতে চলাচল করা লক্ষাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট ডাম্পিং স্টেশন এবং প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় নষ্ট হচ্ছে ওই এলাকার পরিবেশ, ছড়াচ্ছে রোগব্যাধি। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সীরা। রূপগঞ্জ প্রতিনিধি খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। রূপগঞ্জের ভুলতা গাউসিয়া এশিয়ান হাইওয়ে রোডটি নারায়ণগঞ্জ জেলার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের মাঝখানে দিনের পর দিন ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। নেই কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন কিংবা ময়লা ফেলার নির্ধারিত জায়গা। অসুস্থ হয়ে পড়ছে পথচারী শিক্ষার্থী সহ রোগীরাও। সব মানুষই এদিক দিয়ে চলাফেরা করে, স্কুলের স্টুডেন্ট সহকারে সব ধরনের যাত্রীরা চলাফেরা করে। তো এটার দুর্গন্ধের কারণে আমরা এদিক দিয়ে আসা যাওয়া করতে সমস্যা হচ্ছে। নাকে মুখে দইরা যাইতে হয়। দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ কয়েক বছর যাবৎ এই অবস্থায় আমরা ভোগ করতেছি। ময়লা ফেলানোর জন্য আমাদের জনজীবন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মানুষ দুর্গন্ধের জন্য হাঁটতে পারে না। এই ময়লাগুলার যাতে একটা স্থায়ী একটা সমাধান করে, যাতে এটা অন্য কোনো জায়গায় ডাম্পিংয়ের ব্যবস্থা করে দেয়। দীর্ঘদিন ধরে ডাম্পিং ব্যবস্থা উন্নয়নের কথা থাকলেও বিষয়টি সংশ্লিষ্টরা এড়িয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। আমরা অনেকবারই এই ময়লাগুলো আমরা অপসারণ করেছি, কিন্তু আমাদের সেরকম আসলে লোকবল নাই যে আমরা এখানে লোকবল দিয়ে আমরা এখানে ময়লা ফালানো ঠেকাবো। আমাদেরকে আশ্বস্ত করেছেন উপজেলা নির্বাহী অফিসার স্যার, এসিলেন্ট স্যারকে নির্দেশও দিয়েছেন যেন আমাদেরকে একটি জায়গা ব্যবস্থা করে দেন, যেন আমরা একটা স্থায়ী ডাম্পিং এর ব্যবস্থা করতে পারি।
দ্রুত ময়লার ভাগার অপসারণ ও নির্দিষ্ট ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খান তোষাখানা 2 মামলার সাজা স্থগিত এবং চিকিৎসার জন্য জামিনের আবেদন করেছেন। ব্যারিস্টার সালমান সাফতার ও সালমান আকরাম রাজার মাধ্যমে ইসলামাবাদ হাইকোর্টে এই আবেদন করেছেন তিনি। আবেদনে বলা হয়েছে ইমরান খান তার ডান চোখের গুরুতর রোগে ভুগছেন। আইনজীবীদের দেয়া তথ্য অনুযায়ী রক্ত জমাট বাঁধার কারণে সাবেক প্রধানমন্ত্রীর ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে তা ওই চোখের মাত্র 15% দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে। আবেদনে আরও বলা হয়, চিকিৎসাজনিত জটিলতা এতটাই গুরুতর যে কারাগারের ভেতরে এর যথাযথ চিকিৎসা সম্ভব নয়। এদিকে ইমরান খানরা যথাযথ চিকিৎসার দাবিতে ইসলামাবাদের পার্লামেন্ট হাউসের সামনে আন্দোলন করছে তার দল পিটিআই ও অন্যান্য জোটের নেতাকর্মীরা। টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন পিটিআই নেতৃত্বাধীন জোট টিটিএপির চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাই। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান সহ দলটির শীর্ষ নেতারাও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। টি-20 বিশ্বকাপ ৬,০০০ কোটি টাকার ক্রিকেট মহারণ আজ। আইসিসি টি-20 বিশ্বকাপে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত বাংলাদেশের মধ্যস্থতায় ভারতের বিপক্ষে খেলতে রাজি হয় পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় মাঠে গড়াবে আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। মাঠের লড়াইয়ে অনেকদিন ধরেই একপেশে ভারত পাকিস্তান ম্যাচ। টি-20 ফরম্যাটে 16 বারের সাক্ষাতে 13 বারই জয় পেয়েছে ভারত, 3 বার শেষ হাসি পাকিস্তানের। তারপরও ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, আইসিসির কোষাগারে বাড়তি অর্থযোগ, গ্যালারিতে দর্শকদের গগনবিদারী চিৎকার, এসবই ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল। শেষ পর্যন্ত মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। এই ম্যাচের আকর্ষণ কতটা সেটা আইসিসির ফরম্যাট দেখেই বোঝা যায়। পাকিস্তান এই ম্যাচ বয়কট ঘোষণার পরপরই লাভ ক্ষতির হিসেবের খাতা নিয়ে বসে আইসিসি। প্রায় ৬,০০০ কোটি টাকার লোকসানের আশঙ্কায় পাকিস্তানের সাথে সমঝোতায় বসে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। যাদের নিয়ে এত জলঘোলা, সেই বাংলাদেশের মধ্যস্থতাতেই শেষ পর্যন্ত ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। টিকিটের বাজারেও লেগেছে আগুন। এরই মধ্যে ৩৫,০০০ আসনের কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামের সবকয়টি টিকিট বিক্রি হয়ে গেছে। কালোবাজারে এক একটি টিকিট বিক্রি হচ্ছে 4 গুণ দামে। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে পাকিস্তান সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। প্রথম দুটি ম্যাচ জিতে অনেকটাই ফুরফুরে মেজাজে সালমান আগারা। চিরশত্রুদের সাথে সাম্প্রতিক পারফরমেন্স ভালো না হলেও এবার পাশা উল্টে দেওয়ার স্বপ্ন চাঁদ তারাদের। হাইব্রিড মডেল এসেছে ভারতের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান খেলতে যায়নি তারা। এবার তাই স্বাগতিক হয়েও ম্যান ইন ব্লুজরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলবে শ্রীলঙ্কায়। এরই মধ্যে ভারত পা রেখেছে কলম্বোয়। তবে তাদের কপালে চিন্তার ভাঁজ, হার্ড হিটার অভিষেক শর্মা পুরোপুরি ফিট নন। যদিও অধিনায়ক সূর্যা কুমার চিরশত্রুদের বিপক্ষে আরও একটি জয়ের পরিকল্পনা আঁটছেন। ভারত পাকিস্তান দ্বৈরথের কাবাবের মাঝে হার হয়ে উকি দিচ্ছে বৃষ্টি। শ্রীলঙ্কার আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফরম্যাট অনুযায়ী এই ম্যাচের জন্য রাখা হয়নি কোনো রিজার্ভ ডে। তবে ম্যাচটি পুরোপুরি ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে শ্রীলঙ্কার আবহাওয়া অফিস। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে প্রস্তুতি। মঙ্গলবার সকালে নতুন এমপিদের শপথ, বিকেলে মন্ত্রীদের। আজই চিঠি পেতে পারেন সিইসি। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চীন, ভারত, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ। আসছেন না নরেন্দ্র মোদী, বলছে হিন্দুস্তান টাইমস। সন্ধ্যায় ডাক্তার শফিক এবং নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান। 32টি আসনে ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে ইসিতে জামাত জোট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।